গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে। বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারদিন। এটা আমার ছদ্মনাম। বর্তমানে আমার বয়স 25। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলল তখন আমার বয়স ছিল 13 কিংবা 14। আমার কাকা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী। মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেত তখন 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে থাকত। যখনই কাকা বাড়িতে থাকত না তখনই কাকিমাদের বাসায় আমাকে থাকতে হতো। কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে, মাত্র বছর 2 হয়েছে। কাকিমার এখনো কোনো সন্তানাদি হয় নাই। 2 হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেত। কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, বাড়িতে আসতে পারত না, তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারত না, খুব ভয় পেত। আমাদের বাড়িটা খুব নির্জন ছিল। আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না। আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হয়েছে বিয়ে করেছে। আর আমি আমার বাবার একমাত্র সন্তান। আমাদের কোনো ভাই বোন ছিল না। আমাদের বাপ চাচারা মোট 2 জন, আমার আব্বু এবং আমার কাকা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে 14-15 বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি। রাত্রে কাকিমা যখন একা একা বাসায় থাকত তখন কাকাই আমাকে বলতো যে, তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায়। বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই। তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি, আর আমার ছেলে হলে কি, তুই তো আমাদের একমাত্র ছেলে। তুই তো জানোস যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাহিরে থাকতে হয়। যখন আমি বাহিরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে। কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না। আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী। আমি যখন বাড়িতে থাকব না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে। আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সবকিছু করে দেবে। আর তোর কাকিমার দেখাশোনা করবে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে কাকা। কাকিমার যা যা বাজার লাগে সবকিছু আমি করে দিব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকেই বন্ধুরা, কাকা যখন বাড়িতে থাকত না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো। কাকিমা যে রুমে থাকত ঠিক পাশের রুমেই আমি থাকতাম। কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম, অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম, তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করত, অনেকক্ষণ টিভি দেখত। আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে। আর এদিকে আমি ক্লাস 8-এ পড়তাম। মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে, তবে বেশিরভাগই কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত। একদিন আমি কাকির এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে তুমি আমার এখানে থাকবে। বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, কাকিমা সমস্যা কি? বাহিরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই, চতুর্দিকে তো বিল্ডিং, আপনার কোনো ভয় নাই। তারপরও কাকিমা বলল, বাবা ফারদিন,
তোমাকে আমি যা বলছি তুমি তাই কর। আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তুমি আজকে আমার পাশে থাকবা, তা না হলে আমার খুব খারাপ লাগবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্প গুজব আড্ডাবাজি হয়নি। আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দিব। আমি বললাম, কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না। তারপর কাকিমা আমাকে বলল, আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে। কাকিমার অনেক জোড়াজুড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম। তারপর আমি বললাম, কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন কি শর্ত তোমার? আমি বললাম, কাকিমা আমার আব্বুকে আমি অনেক দিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না। কাকিমা তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দিব, তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ আড্ডা দিব, কিন্তু তোমাকে আমার একটি মোবাইল কিনে দিতে হবে। আমার কথা শুনে কাকিমা হা হা করে একটা হাসি দিল। আমি বললাম, কাকিমা তুমি হাসলা কেন? তারপর কাকিমা আমাকে বলল, আরে ফারদিন, এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে, যদি আমার শর্তটা তুই মানতে পারিস। আমি বললাম, কাকিমা তোমার আবার কিসের শর্ত? ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও, আমি মেনে নিব। তারপর কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আমি যা বলি তোমাকে তাই করতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতেই গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, কখন তা বলতে পারতেছি না। গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে রয়েছে। কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে। আমি বললাম, কাকিমা যা মন চায় তা করুক, কাকিমা যা বলে আমি তাই করব, এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব। এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা এবার বলো তোমার সত্যটা কি? কাকিমা বলল, আরে ফারদিন, এত তাড়াহুড়া করছে কেন? আস্তে আস্তে তোমাকে আমি সব বলছি। আমার যে কি শর্ত তা তুমি রাত হলেই বুঝবে। এবার চলো আমরা শুয়ে পড়ি। আর এদিক দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল, বাবা ফারদিন, আজকে আমার খুব খারাপ লাগছে। এই যে এই মলমটা নাও, এই মলমটা নিয়ে আমাকে একটু আমার মাথায় মালিশ করে দাও, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। তারপর আমি আর কি করুম, বাধ্য ছেলের মতো হয়ে আমি কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম। একদিকে আমি মালিশ করতেছি, আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছে। আমি বললাম, কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছ কেন? কাকিমা বলল, আরে বাবা তুই এটা বুঝবে না, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, ঠিক আছে কাকিমা। এই বলে বাধ্য ছেলের মত কাকিমার শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম। এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে। আমি বললাম, কাকিমা আপনি আমার সাথে কি করছেন? কাকিমা আমাকে বলল, আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না? তুমি এত কথা বলতেছ কেন? আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও। কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমার যা মন চায় তা কর। তারপর হঠাৎ করে কাকিমা যেন একটু উন্মাদ হয়ে গেল। উন্মাদ হয়ে কাকিমা এই ঝড় বৃষ্টির রাতে
আমাকে তার সাথে তাল মিলাতে বলল। অর্থাৎ সে যা যা আমাকে বলল আমি তাই যেন করতে লাগলাম। কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দিবে না। একটা মোবাইলের আশায় কাকিমা যা বলতেছে আমাকে তাই করতে হয়েছে। তারপর কাকিমা আমার সাথে এরকম ধরনের কাজ করতে লাগল, যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছা সেটা করা কি ঠিক হবে? কাকা জানতে পারলে মনে কষ্ট পাবে। তারপর কাকিমা আমাকে বলল, ফারদিন, তোমার কি মোবাইল লাগবে না? আমি বললাম যে, কাকিমা লাগবে। তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে, তাহলেই কেবল তুমি মোবাইল পাবে। তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করল যে আমার মুখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই হল। তারপর কাকিমার ইচ্ছামত আমার সাথে অনেকক্ষণ বিনোদন করল। তারপর একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম, কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না। আপনাকে অনুরোধ করলাম। কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তারপর কাকিমা বলল, আরে পাগল, তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি তো আমার কথায় রাখছো, তাই না? তোমার কাকা জানবে কি করে? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। ফারদিন, তুমি অনেক সুন্দর। তোমাকে আমার অনেক পছন্দ। তুমি কিউট একটা ছেলে। তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারি নাই। তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ। আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে ফারদিন। বন্ধুরা, তারপর আমি আর কি করব? আমিও তো একজন মানুষ। আমারও তো কিছু না কিছু আছে। তারপর যা হবার তাই হল। অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম। বন্ধুরা, দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক, স্মরণীয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও। বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। বাতাসে আমার চুল উঠছিল, চোখ বন্ধ করে অনুভব করছিলাম তন্ময়ের উষ্ণতা, আমাদের নিঃশব্দ ভালোবাসা। হঠাৎ পায়ের নিচে একটু জল লেগে আমি পিছলে পড়ে যাচ্ছিলাম। শরীরটা হঠাৎ ভারহীন মনে হচ্ছিল, যেন সবকিছু 1 সেকেন্ডের মধ্যে পাল্টে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সৌরভ পিছন থেকে এগিয়ে এসে আমার কোমরে হাত দিয়ে আমাকে সামলে নিল। অন্য হাতটা আমার হাতের দিকে এগিয়ে এলো, শক্তভাবে ধরে রাখল, যেন বলছে, আমি আছি, পড়তে দেবে না? গিয়ে আমার বুক থক করে উঠল। শরীরটা পুরোপুরি ওর বুকে থেকে গিয়েছিল। চোখ তুলে দেখলাম সৌরভের চোখে স্পষ্ট দুশ্চিন্তা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ও বলল না কিছু, কিন্তু তার হাতের শক্ত স্পর্শ আর চোখের ভাষা আমাকে বুঝিয়ে দিল এই মুহূর্তটা ওর কাছে শুধু বন্ধুত্বের নয়, কিছু গভীরের। আমি তন্ময়ের দিকে তাকালাম। ওর মুখে কিছুটা চমক, কিছুটা অস্থিরতা। সে হয়তো ভাবেনি সৌরভ আমাকে এমনভাবে আগলে ধরবে। আমার নিজের বুকেও তখন এক অজানা ঢেউ উঠছিল। সৌরভের হাত থেকে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিলেও সেই স্পর্শ যেন গায়ে লেগে রইল। আমি একটু কাঁপা কাঁপা গলায় বললাম, ধন্যবাদ সৌরভ, না থাকলে হয়তো পড়েই যেতাম। খুব বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল। না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। সেদিনের দিনটা ছিল একটি মেঘলা, আকাশে বৃষ্টি নামছে এমন একদিন। আমি সেদিন সকালেই বাড়ির কাজকর্ম শেষ করে স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাইরে যে বৃষ্টি শুরু হয়েছিল তা দেখেই বুঝতে পারছিলাম যে আজকে একটা বজ্রঝড় আসবে। আমি স্নান করতে গিয়ে অনুভব করছিলাম জীবনের একটা অদ্ভুত অনুভূতি। তখন হঠাৎ করেই আমার ঘরবাড়ির দরজা হালকা নক করার শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মা কিংবা বাবা ফিরেছেন। বাইরে থেকে কিন্তু না, সামনে দাঁড়িয়ে ছিল দুজন বন্ধুর মুখ। আমি অবাক হয়ে গেছিলাম
গিয়েছিলাম, কারণ তাদেরকে আমি প্রত্যাশা করিনি। কিন্তু তারা ছিল আমার কলেজের দুই বন্ধু, তন্ময় এবং সৌরভ। তন্ময়, যাকে আমি ভালোবাসি, আর সৌরভ, যিনি আমাদের সবার মধ্যে হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত। তারা দুজন কলেজে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বৃষ্টি এত তীব্র হয়ে উঠেছিল যে তারা এক প্রকার বাধ্য হয়ে আমার বাড়িতে আশ্রয় নিতে এলেন। তন্ময় ছিল আমার বয়ফ্রেন্ড এবং সৌরভ ছিল আমাদের কাছের বন্ধু। তাদের উপস্থিতি আমার জন্য এক অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে সবকিছু যেন নতুন রূপে, নতুনভাবে আমার সামনে দাঁড়িয়ে। তখন আমি স্নান করতে গিয়ে এমন একটা পরিবেশে ছিলাম যখন সমস্ত কিছু ছিল অপ্রত্যাশিত। তন্ময় এবং সৌরভ বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমি তাদের দিকে তাকিয়েছিলাম এবং তারা দুজনেই হাসতে হাসতে জানাল যে কলেজে যাওয়ার সময় পথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সবাই জানতাম যে বৃষ্টির মধ্যে বাইরে থেকে আসাটা বেশ কষ্টকর হতে পারে, এবং এটা ছিল সেই সময় যখন একে অপরের পাশে থাকতে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হলো। এভাবে আমাদের সম্পর্ক এবং বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। বৃষ্টি, বন্ধুত্ব এবং ভালোবাসা এগুলো একে অপরের সঙ্গে মিশে গেল। আসলেই জীবনের কোনো মুহূর্ত যখন অপ্রত্যাশিত হয়, তখন তার অভিজ্ঞতা অনেক বেশি গভীর এবং স্মরণীয় হয়ে থাকে। তন্ময় এবং সৌরভ যখন আমার বাড়িতে প্রবেশ করল, আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, কারণ আমি স্নান করতে গিয়েছিলাম এবং আমার সঙ্গে সে সময় কোনো পোশাক ছিল না। তবে তন্ময় আর সৌরভ দুজনেই বন্ধু হিসেবে জানতাম তারা আমাকে অনেক ভালোভাবে বোঝে। সৌরভ হেসে বলল, আর মজা করো না, তোকে স্নান করতে দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটে যাবে। আমি একটু লজ্জা পেলেও হাসলাম। তন্ময় নীরবে দাঁড়িয়েছিল এক ধরনের গম্ভীরতা সহ, কিন্তু তার চোখে একটা সুখী চিন্তা ছিল। সৌরভ প্রায় 1 মিনিট চুপ করে থেকে বলল, এটা তো উপহার হয়ে এসেছে। বৃষ্টি আর তোমার বাড়ির সান্নিধ্যে এই মুহূর্তে আমাদের সময় কাটানো কেমন এক অভিজ্ঞতা গো। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এরকম একটি মুহূর্ত আগে কখনো চিন্তা করিনি। তন্ময় হঠাৎ বলল, তুমি তো আজ একদম অদ্ভুত দেখাচ্ছিলে। স্নান করতে গিয়ে যদি জানতাম তুমিও তো আমাদের সাথে যোগ দেবে। অবশ্যই। আমি জানতাম তাদের হাস্য এবং বন্ধুত্বের মজা, তবে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন উঠছিল। কি হবে এই মুহূর্তে? কেন তারা এখানে এসেছে? এর পরবর্তী পরিস্থিতি কি হবে? এই সব চিন্তা মাথায় আসছিল। কিন্তু কিছু সময় পর আমি বুঝতে পারলাম, এটা হয়তো একটি সহজ সময়। আমরা 3 জন বন্ধু একসাথে বসে পছন্দের গল্প আর স্মৃতি শেয়ার করছিলাম। সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছিল। বৃষ্টি যেন আমাদের ছোট বাড়ির চারপাশে সুরের মতো বাজছিল, এক ধরনের শান্তি আর আরাম নিয়ে। বৃষ্টির শব্দের মধ্যে আমাদের গল্পের মজাটা বাড়ছিল। একে অপরের মুখে হাসি, আনন্দ এবং অদ্ভুত অনুভূতির প্রতিফলন ছিল। তবে এ সময়েই আমি অনুভব করছিলাম, এটা এমন এক মুহূর্ত যেখানে বন্ধুত্ব আর ভালোবাসা একসাথে মিশে যায়, আর এটাই জীবনের আসল সৌন্দর্য। তন্ময় এবং সৌরভের উপস্থিতিতে আমার বাড়িতে কোনো এক অজানা রকমের ভালোবাসার আবহ সৃষ্টি হয়েছিল। আমাদের সম্পর্কেও অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়েছিল। সৌরভ বারবার বলছিল, এখন তো খুব ভালো লাগছে, বৃষ্টি আর বন্ধুত্বের মধ্যে আছি। তন্ময় যদিও বেশ সাদামাটা, কিন্তু কখনো কখনো তার কথায় বিশেষ কিছু ছিল যা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করত। আমি জানতাম তন্ময় আমার জীবনে বিশেষ একটি জায়গা অধিকার করেছে, আর আজকের এই মুহূর্তে সেও অনুভব করছিল যে বৃষ্টির মতোই আমাদের সম্পর্কের মধ্যে কিছু গভীরতা রয়েছে যা কখনো ক্ষণিকের জন্য ভোলানো যাবে না। বাড়ির ভেতরে চারপাশটা যেন একরকম নিস্তব্ধতায় ভরে উঠেছিল। বৃষ্টির শব্দ বাইরে থেকে আসছে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে সেই শব্দ যেন হৃদয়ের ছন্দে মিশে গিয়েছিল। আমি তখন আধা ভেজা চুলে, একটা হালকা কাজ মুছে যাওয়া চোখে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমার চোখে হয়তো সেই মুহূর্তে একটুখানি দ্বিধা, কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একরাশ অনুভূতি যা ভাষায় বলা যায় না। আমি কিছু বলিনি, শুধু চোখের দিকে তাকিয়েছিলাম, তন্ময়ের চোখে। আর তন্ময়ও চুপ করে আমার মনের ভেতরের অস্থিরতা পড়ে ফেলেছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বলল, তুই এমন কাঁচা ভেজা অবস্থায় যখন সামনে এলে, জানিস আমার বুক কেমন করে উঠল।
শুধু শরীরের নয়, তোর চোখের ভিতরে আজ একটা ব্যথা লুকিয়ে আছে, যেটা আমি আজ পড়ে ফেললাম। তন্ময়ের কণ্ঠে এমন কোমলতা ছিল যা আমি আগে শুনিনি। তার চোখ জোড়া ভিজে উঠছিল, যেন আমার সেই অগোছালো অবস্থাতেও সে এক অদ্ভুত ভালোবাসা খুঁজে পাচ্ছিল। তার চোখে কোনো লোভ ছিল না, কোনো অধিকার দেখানোর চেষ্টা ছিল না, ছিল কেবল এক নিঃশব্দ আশ্বাস আমি যেন আর একা না হই। সৌরভ একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখেও এক রাস অনুভূতি। সে বলল, তুই জানিস না, তোর একটুখানি কষ্ট দেখলে আমাদের দুজনের ভিতরে কি রকম ঝড় ওঠে। তুই হেসে থাকলেই তো আমরা বাঁচি। আমি কাঁপা কাঁপা গলায় শুধু বললাম, তোমরা এসেছ সেটাই আমার জন্য অনেক। আজ খুব একা লাগছিল, আর কিছু বলতে পারিনি। গলা বুঝে এসেছিল। তন্ময় হঠাৎ আমার কাঁধে হাত রাখল এবং খুব ধীরে বলল, আমরা থাকব। তুই শুধু বলিস কখন তোর মন খারাপ। তোকে নিয়ে যতবার চিন্তা করি, বুঝি তুই শুধু আমার নয়, আমার হৃদয়ের সবটুকু দখল করে নিয়েছিস। ওই সেই মুহূর্তে সৌরভ আমাদের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা মানে তো কেবল প্রেম নয়, ভালোবাসা মানে তো এমন বন্ধু হওয়া যে তোর এক ফোঁটা কান্না সহ্য করতে পারে না। গিয়ে আমার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর আমার মন বলল, এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমরা তিনজন চুপ করে বসেছিলাম বাইরে। তখনও বৃষ্টি থামেনি। জানলার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকছিল। আমি একটা কম্বল গায়ে জড়িয়ে বসেছিলাম, আর তন্ময় ঠিক আমার পাশেই। সৌরভ আমাদের উল্টো দিকে চুপ করে বসেছিল, চোখে মুখে এক অদ্ভুত ভার। তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, তুই জানিস, তোর মুখটা এখন যেন একদম বৃষ্টির মতো কোমল, ভিজে, কিন্তু ভেতরে এক অজানা তীব্রতা লুকিয়ে আছে। আমি আজ তোকেই নতুন করে দেখতে পাচ্ছি। কি তার কথাগুলো যেন আমার হৃদয়ে ভেদ করে ঢুকে গেল। আমি একটু নিচু স্বরে বললাম, ভালোবাসা বুঝি এমনই হয়, যেখানে শুধু তাকিয়ে থাকলেই সব বলা হয়ে যায়। তন্ময় আস্তে মাথা নাড়ল। চোখ দুটো তার চকচক করছিল, যেন অনেক দিন ধরে জমে থাকা কথাগুলো চোখ দিয়েই বলতে চাইছিল। সে বলল, হয়তো এর নামই ভালোবাসা, যেখানে তোর মুখের অস্বস্তি এক ফোঁটা অশ্রু আমাকে কেঁপিয়ে দেয়। আমি তোর দুঃখ দেখতে পারি না, তুই শুধু থাক, বাকিটা আমি দেখতে পারব। কুসৌরভ যে এতক্ষণ কিছু বলেনি, হঠাৎ একটু গম্ভীর হয়ে বলল, তোমরা দুজনের মাঝে এমন কিছু আছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না। আমি শুধু চাই এই ভালোবাসা কখনো ভেঙে না যাক। ও আমার মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো যেন আমাদের এই অনুভূতিগুলোর সাক্ষী হয়ে থাকল। আমি একটু এগিয়ে তন্ময়ের হাতে হাত রাখলাম। ঠান্ডা হাত, কিন্তু তাতে ছিল আগুনের মতো উষ্ণতা। আমরা দুজনেই চোখে চোখ রেখে শুধু অনুভব করছিলাম শব্দহীন ভালোবাসার প্রতিটি স্পর্শ। ঘরের বাতিটা তখন মৃদু আলো দিচ্ছিল। বৃষ্টির শব্দ একটু কমে এসেছিল, যেন প্রকৃতি নিজেও আমাদের মুহূর্তটা নীরবে উপভোগ করছিল। তন্ময় পাশে বসেছিল, আর আমি জানালার পাশে। আমাদের মাঝে কোনো কথা হচ্ছিল না, কিন্তু আমাদের চোখে চোখ রাখা ছিল যেন এক নীরব কবিতা। তন্ময় হঠাৎ ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তার আঙুলগুলো আমার আঙুল খুঁজে নীল। তার সেই স্পর্শ একেবারে কোমল, কিন্তু অদ্ভুতভাবে আশ্বাস্তিকর, যেন বলছিল, তুই আছিস, আমি আছি, আর কিছু লাগবে না। আমি চমকে উঠিনি, কারণ তার স্পর্শে কোনো চাহিদা ছিল না, ছিল কেবল ভালোবাসা। সে আমার কাঁধে হাত রাখল, ঠান্ডা হাত, কিন্তু তার ভেতর থেকে যে উষ্ণতা ছড়াচ্ছিল তা আমার বুক কাঁপিয়ে দিচ্ছিল। সে ধীরে ধীরে আমার চুলে আঙুল চালাতে লাগল, আর বলল, তুই জানিস, তোর এই ভেজা চুলের গন্ধটা আমার জন্য এক ধরনের শান্তি খো। আমি হেসে চোখ নামিয়ে ফেললাম। আমার গাল গরম হয়ে উঠেছিল, চোখে ছিল হালকা অশ্রু। আমি তার বুকের থেকে একটু হেলে পড়লাম। তন্ময় তখন আমার মাথায় আলতো চুমু খেয়ে বলল, তুই যদি চুপচাপ আমার বুকে মাথা রাখিস, আমি সব ভুলে যাই। পৃথিবীর সব ঝড় যেন বন্ধ হয়ে যায়। তার বুকে মাথা রেখে আমি চোখ বন্ধ করলাম। আমি যেন তখন আর নিজের ঘরে নয়, তার হৃদয়ের গভীরে গিয়ে আশ্রয় নিয়েছি। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম।
বাতাসে আমার চুল উঠছিল। চোখ বন্ধ করে অনুভব করছিলাম তন্ময়ের উষ্ণতা, আমাদের নিঃশব্দ ভালোবাসা। হঠাৎ পায়ের নিচে একটু জল লেগে আমি পিছলে পড়ে যাচ্ছিলাম। শরীরটা হঠাৎ ভারহীন মনে হচ্ছিল, যেন সব কিছু ১ সেকেন্ডের মধ্যে পাল্টে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সৌরভ পিছন থেকে এগিয়ে এসে আমার কোমরে হাত দিয়ে আমাকে সামলে নিল। অন্য হাতটা আমার হাতের দিকে এগিয়ে এলো, শক্তভাবে ধরে রাখল, যেন বলছে আমি আছি, পড়তে দেবে না। গিয়ে আমার বুক ধক করে উঠল। শরীরটা পুরোপুরি ওর বুকে থেকে গিয়েছিল। চোখ তুলে দেখলাম সৌরভের চোখে স্পষ্ট দুশ্চিন্তা, কপালে বিন্দু বিন্দু ঘাম। ও বলল না কিছু, কিন্তু তার হাতের শক্ত স্পর্শ আর চোখের ভাষা আমাকে বুঝিয়ে দিল এই মুহূর্তটা ওর কাছে শুধু বন্ধুত্বের নয়, কিছু গভীরের। আমি তন্ময়ের দিকে তাকালাম। ওর মুখে কিছুটা কিছুটা চমক, কিছুটা অস্থিরতা। সে হয়তো ভাবেনি সৌরভ আমাকে এমনভাবে আগলে ধরবে। আমার নিজের বুকেও তখন এক অজানা ঢেউ উঠছিল। সৌরভের হাত থেকে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিলেও সেই স্পর্শ যেন গায়ে লেগে রইল। আমি একটু কাঁপা কাঁপা গলায় বললাম, ধন্যবাদ সৌরভ, না থাকলে হয়তো পড়েই যেতাম। সৌরভ তখন ধীরে বলল, তুই পড়ে গেলে শুধু শরীর নয়, মনটাও ভেঙে যেত। আমি তো তোকে ভাঙতে দিতে পারি না, কখনো না। ও চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু ঘরের ঘড়ি টিকটিক করছিল, আর বাইরে বৃষ্টির ফোঁটা পড়ছিল ছাদের ওপর। মুহূর্তটা ভারী হয়ে উঠছিল তন্ময় সৌরভ। আমি ৩টি হৃদয়ের মাঝখানে এক ভিজে গল্প। জমে উঠছিল সৌরভ যখন কোমরে হাত দিয়ে আমাকে সামলে, নীল তখন আমার হৃদয় যেন থেমে গিয়েছিল। সেই অপ্রত্যাশিত স্পর্শ, চোখে চোখ পড়া আর তন্ময়ের নীরব দৃষ্টি, সব কিছু মিলে এক অজানা কাঁপুনি আমার শরীর জুড়ে নেমে এসেছিল। আমি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিলাম, মুখে এক হালকা হাসি রাখার চেষ্টা করলাম, যদিও ভিতরে একরাশ ভাবনার জোয়ার বইছিল। আমি একটু ঘরে যাচ্ছি কাপড় বদলাতে বলেই আমি দ্রুত নিজের ঘরের দিকে চলে এলাম। ঘরে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম। স্নানের ভেজা কাপড়গুলো গায়ে লেপটেছিল, কিন্তু মনে হচ্ছিল প্রশ্ন আর দ্বিধা জড়িয়ে আছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম। চোখের কোণে এখনও সৌরভের হাতের স্পর্শ টের পাচ্ছিলাম, অথচ আমার মন জানত তন্ময় আমার হৃদয়ের ঠিকানা। কিন্তু কেন তন্ময় কিছু বলল না কেন? ও চুপ করে সব কিছু দেখল, অথচ একটাও কথা বলল না। আমার মনে হচ্ছিল যে না, আমি ২ দিকে টানা পড়ে এনে আটকে গেছি। একদিকে তন্ময়ের গভীর ভালোবাসা, অন্যদিকে সৌরভের আচমকা অনুভব, যা হয়তো অনেক আগে থেকেই ওর ভিতরে জমেছিল। আমি ধীরে ধীরে শুকনো পোশাক পরে নিলাম, একটা হালকা গোলাপি কামিজ আর সাদা পায়জামা। চুলটা তোয়ালে দিয়ে মুছে এলোমেলো করে বাঁধলাম। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি বলতে মনটা ছিল অস্থির। হাত দিয়ে বুকটা চেপে ধরে বললাম, আমি কি কিছু ভুল করছি, নাকি ভালোবাসা মানেই এমন জটিল হয়? ঘরের বাইরের নীরবতা আমাকে আর স্থির থাকতে দিচ্ছিল না। জানতাম বাইরে ২টা চোখ আমার ফেরার অপেক্ষায়, একটা গভীর ভালোবাসা নিয়ে আর একটা হয়তো গোপন অনুভূতির বিষয় নিয়ে। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। গায়ে হালকা গোলাপি জামা, ভেজা চুলের সুবাস, চোখে কিছু না বলা ভাবনা। আমার সামনে তখন তন্ময় ও সৌরভ চুপচাপ বসেছিল, দুজনেই যেন নিজেদের ভেতরের দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ করছে। আমি আস্তে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমাদের মাঝে কিছু সময় নীরবতা ছিল, যেন হৃদয়গুলো একে অপরের গতি পড়ার চেষ্টা করছে। তন্ময় চোখ তুলে তাকিয়ে বলল, তুই খুব সুন্দর লাগছিস, কিন্তু জানিস আমি আজ ভয় পাচ্ছি তোকেই হারিয়ে ফেলব কিনা। আমি অবাক চোখে তার দিকে তাকালাম। ওর কণ্ঠে কাঁপুনি, চোখে লুকানো অস্থিরতা। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন সৌরভ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তুই একা তন্ময়ের ন্যায়, তুই আমাদের দুজনেরই অনুভব। আমি চুপ করে থেকেছি অনেক দিন ধরে, কিন্তু আজ তোর পরে যাওয়া, তোকে ছুঁয়ে ধরা, সবকিছু আমার ভিতরটা কাঁপিয়ে দিয়েছে। আমি হতবাক। দুজনেই তাদের হৃদয়ের দরজা খুলে দিয়েছে আমার সামনে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে একরাশ ভালোবাসা একসাথে দুজনের জন্যই ঢেউয়ের মতো উঠছিল।
তন্ময় আসতে আমার হাত ধরল। আমরা যদি তিনজনেই জানি আমরা একে অপরের জীবনে কতটা দরকার, তবে এই ভালোবাসাকে কোনো নাম দেওয়ার দরকার আছে কি? আমি কাপা কণ্ঠে বললাম, ভালোবাসা যদি গভীর হয় তাকে কখনো সীমাবদ্ধ থাকে? তন্ময়, সৌরভ, আমি আজ শুধু অনুভব করতে চাই ভালোবাসা কেমন হতে পারে, যেখানে তিনটি হৃদয় একসাথে ধুকপুক করে। কি তিনজন আমরা হাত ধরে বসলাম একসাথে ঘরের মাঝখানে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের ভিতর চলছিল এক অদ্ভুত উষ্ণতা, যেখানে শরীরের ছোঁয়া নয়, হৃদয়ের ছায়া মিশে যাচ্ছিল একে অপরের সঙ্গে। বৃষ্টির শব্দ একটু কমে এসেছে, বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ। তিনজনে একসাথে বসে থাকা সেই গভীর মুহূর্তের পর আমি হঠাৎ উঠে দাঁড়ালাম। তন্ময় আর সৌরভ দুজনেই চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। আমি হেসে বললাম, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু খাবার নিয়ে আসি। সকাল থেকে কিছু খাওনি তো? তন্ময় বলল, তুই তো ভিজেছিস, একটু বিশ্রাম নে আগে। আমি মাথা নেড়ে বললাম, ভালোবাসার মানুষদের জন্য কিছু করতে পারলে ক্লান্তি বলে কিছু থাকে না। গিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম। ভেজা জামার উপরে একটা চাদর জড়িয়ে নিলাম আর ধীরে ধীরে রান্নায় মন দিলাম। আলু পোস্ত ভাত আর ডিমের ঝোল, যেটা ওদের দুজনেরই পছন্দ। গ্যাসের আগুনের আঁচে ধোঁয়া উঠছে, আমি চামচ ঘুরিয়ে রান্না করছি। আর মনে মনে ভাবছি, এই ছোট ছোট যত্নে কত বড় ভালোবাসা লুকিয়ে থাকে। রান্না শেষ হলে থালায় করে ওদের সামনে নিয়ে এলাম, গরম গরম ভাতের গন্ধে। ওদের মুখে হাসি ফুটে উঠল। সৌরভ বলল, তুই শুধু রান্না করিস না, তুই মনেরও যত্ন নিতে জানিস। কি? তন্ময় বলল, তোর হাতে রান্না মানে শুধু খাবার নয়, এটা যেন ভালোবাসার স্বাদ। খেয়ে আমরা তিনজন একসাথে খেতে বসে গেলাম। বাইরে তখন রোদের এক ফালি আলো জানালায় এসে পড়েছে, ভেতরে ঘরটা ভরে উঠেছে গরম ভাতের গন্ধে। চুপচাপ খাওয়ার শব্দে আর মাঝে মধ্যে চোখে চোখ পড়ার এক অদ্ভুত মিষ্টি ঝাঁকুনিতে সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে। ঘরের ভিতর তখন আর শুধুই বৃষ্টির গন্ধ নয়, মিশে গেছে রান্নার স্বাদ, ভালোবাসার স্মৃতি আর এক অদ্ভুত শান্তি। তন্ময় আর সৌরভ দুজনেই তখন চুপচাপ বসেছিল। তাদের চোখে মুখে আর কোনো দ্বিধা নেই, শুধু এক মৃদু প্রশান্তি, যেন এই ঘরের প্রতিটি কোণ তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে উঠেছে। আমি ওদের দিকে তাকিয়ে একটু হাসলাম, বললাম, চলো এখন কলেজে যাও, অনেক দেরি হয়ে গেছে। স্যার রাগ করবেন কি? তন্ময় উঠে এসে আমার সামনে দাঁড়ালো, একটু নরম গলায় বলল, আমাদের মন আজ এখানেই পড়ে থাকবে জানিস, কলেজের বইয়ের পাতায় তোকে খুঁজে পাব না ঘে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই তন্ময় আলতো করে আমার কপালে চুমু খেল। তার ঠোঁটের উষ্ণতা আমার কপালে যেন একটা আশ্বাস হয়ে রয়ে গেল, ভালোবাসা, নিরাপত্তা আর অটুট বন্ধনের। তারপর সৌরভ ধীরে এগিয়ে এলো, একটু হেসে বলল, আজ শুধু বন্ধু হয়ে গেলাম না, তোর অনুভবেরও একটা অংশ হয়ে গেলাম। ঘু। ওর চোখে জল চিকচিক করছিল, ও আমার কপালে হালকা চুমু দিল, একটা নরম অদ্ভুত রকমের আবেগ মাখা স্পর্শ। আমি চোখ বন্ধ করলাম, যেন এক মুহূর্তে দুটো হৃদয় একসাথে আমার হৃদয়ে গেঁথে গেল। দুজনেই দরজার দিকে হাঁটতে লাগল। আমি পেছন থেকে ওদের দেখতে লাগলাম। দুটো ছায়া, কিন্তু আমার জীবনের আলো হয়ে চলে যাচ্ছে। বাইরে তখন সূর্যটা ধীরে ধীরে মেঘের আড়াল থেকে বেরোচ্ছে, ঠিক যেমন আমার মনের ভিতরে ভালোবাসার আলো ফুটে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আবারও মামাতো ভাইয়া ও দেবরের সাথে শুনে খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। আমি তিয়াশা। 1 বছর হলো আমার বিয়ে হয়েছে। স্বামী অর্ণব খুব ব্যস্ত মানুষ, দিন-রাত অফিস আর ট্যুরেই কেটে যায় তার। সংসারটা তাই আমার কাছে একরকম একাকিত্বের হয়ে দাঁড়িয়েছে। এই ফ্ল্যাট বাড়িতে আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে অর্ণবের ছোট ভাই অনিমেষ। অদ্য কলেজ শেষ করেছে, এখন একেবারে নিজের যথে ব্যস্ত। কিন্তু আমার একাকিত্বে একটুখানি সাহচর্য দিলে ওই প্রথম দিকে আমরা খুব একটা কথা বলতাম না, তবে প্রতিদিন বিকেলে ছাদে দেখা হতো। আমি হাঁটতে যেতাম, ও বই নিয়ে বসত।
একদিন হঠাৎ আমি ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে জল। অনিমেষ বুঝে ফেলেছিল কিছু একটা আমার ভেতর জমে আছে। সেদিন চুপ করে পাশে এসে দাঁড়িয়ে শুধু বলেছিল, সব ঠিক তো ভাবি, শুধু এই কথাটাই। অথচ সেই মুহূর্তে মনে হয়েছিল বহুদিন পর কেউ আমার পাশে দাঁড়ালো। তারপর থেকেই ছাদের সন্ধ্যাগুলো আমাদের দুজনের প্রিয় সময় হয়ে উঠল। আমি বলতাম, বসুন। কখনো কখনো ও নিজের কথাও ভাগ করে নিত সেই সন্ধ্যাগুলো, যেন একটা নীরব বন্ধন তৈরি করে দিচ্ছিল, যা হয়তো ভাষায় বলা যায় না, কিন্তু অনুভবে টের পাওয়া যায়। সন্ধ্যা নামলেই ছাদে উঠে যেতাম। আমি জানতাম অনিমেষও থাকবে। তেমন করে বলা না হলেও আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল। আমি গেলে ও আসত। সেদিন হালকা ঠান্ডা হাওয়া বইছিল। ছাদে গিয়ে দেখি অনিমেষ এক কোণে বসে গিটার বাজাচ্ছে। আমি চুপচাপ গিয়ে পাশে বসলাম। ভাবি, আপনি গান পছন্দ করেন খুব, কিন্তু বহুদিন শুনি না। আর গিটার বাজাইও না অনিমেষ, আমার দিকে তাকাল। তাহলে আজ শুধু আপনার জন্য বাজাচ্ছি। সন্ধ্যার সেই নরম আলোয় হাওয়ায় চুল ওড়াতে ওড়াতে আমি যেন হারিয়ে গিয়েছিলাম, ওর সুরে, ওর চোখে, আর সেই মুহূর্তের শান্তিতে। আলো কমে এলো। আমি উঠে দাঁড়ালাম। যাওয়ার আগে একবার বললাম, তুই খুব ভালো বাজাস অনিমেষ, অনেক দিন পর। মনটা ভালো লাগল। গিয়ে ও হেসে বলল, তাহলে কালকেও আসবেন ভাবি, শুধু আপনার জন্য বাজাবো আবার। আমি মাথা নেড়ে সিঁড়ির দিকে পা বাড়ালাম, কিন্তু বুকের মধ্যে কেমন যেন অচেনা একটা অনুভব জমা হচ্ছিল। কি নাম তার জানি না, তবে বুঝতে পারছিলাম এই প্রতিদিন দেখা হওয়া, এই নির্ভরতা, এই চোখের ভাষা আস্তে আস্তে ভিন্ন কিছু হয়ে উঠছে। সেদিন দুপুরে মা বাবা আপনিও বাড়ি গিয়েছিলেন, আমি বাড়িতে একা। জানালার পাশে বসে বই পড়ছিলাম, হঠাৎই দরজায় টোকা। দরজা খুলে দেখি অনিমেষ দাঁড়িয়ে, হাতে 2 কাপ কফি। ভাবলাম, আজ তুমি একা, তাই কফিটা একসাথে হলে ভালো লাগবে কি? আমি হেসে ওকে ভেতরে ডাকলাম। সাধারণ গল্প হচ্ছিল, সিনেমা, পড়াশোনা, পুরনো দিনের কথা। কিন্তু মাঝে মাঝেই আমি বুঝতে পারছিলাম ওর দৃষ্টি যেন আমার দিকে একটু বেশি সময় ধরে থাকে। একবার তো চোখাচোখি হয়ে গেল। আমরা দুজনেই থেমে গেলাম এক মুহূর্ত। আমি চোখ সরিয়ে আবার বইয়ে মন দিলাম, কিন্তু মনের ভেতরে যেন কিছু গুঞ্জন করছিল। ও বলল, তুমি জানো, কেউ কেউ না চাইলেও কারো প্রতি আলাদা টান অনুভব করে। সেটার জন্য সময় বা যুক্তি দরকার হয় না গিয়ে। আমি একটু চমকে তাকালাম ওর দিকে। ও বলো না আর কিছু, শুধু জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমার বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে গেল। আমি জানি না ও কি বোঝাতে চাইল, কিন্তু জানি আজ থেকে আমাদের মাঝে কিছু একটা নতুন জন্ম নিল। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে গেল সেই বিকেলের নীরবতায়। সেই বিকেলের পর থেকে অনিমেষ যেন একটু বদলে গেছে। না, আচরণে কোনো স্পষ্ট পরিবর্তন নেই, কিন্তু ওর চোখে যেন কিছু একটা কথা বলতে চাইছে, যেটা ও নিজে লুকিয়ে রাখে, অথচ আমি বুঝে যাই। একদিন সন্ধ্যায় আমরা দুজনে ছাদে উঠেছিলাম। নিচের শহরের আলো, মাথার ওপর চাঁদ, সব মিলিয়ে যেন এক নিঃশব্দ জাদু। হঠাৎ একটা হাওয়া বয়ে গেল। আমি কেঁপে উঠলাম। ঠান্ডা লাগছে, ও বলল, আর সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটা আমার কাঁধে জড়িয়ে দিল। চমকে তাকালাম ওর দিকে। মুখে কোনো কথা নেই, শুধু চোখে একরাশ কোমলতা। সেই মুহূর্তটা একটা নিঃশব্দ স্পর্শ, যেন চুপি চুপি বলে গেল, আমি আছি সব সময়। কি, আমি কিছু বলিনি, শুধু অনুভব করলাম ওই নীরব ছোঁয়াতে কতটা যত্ন, নিরাপত্তা আর একরকম নির্ভরতা লুকিয়ে থাকে। আমাদের মাঝে তখনও কোনো প্রেমের ঘোষণা হয়নি, তবু যেন সবকিছু বলা হয়ে যাচ্ছিল, চোখের ভাষায়, আচরণের কোমলতায়। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ডায়েরিতে একটা লাইন লিখেছিলাম, ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো নীরবতায় সবচেয়ে জোরে কথা বলে গিয়ে। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কের ধরনটা একটু একটু করে বদলাতে শুরু করল। অনিমেষ আগেও পাশে থাকত, কিন্তু এখন ওর উপস্থিতি যেন আমার নিত্যদিনের অভ্যাস হয়ে উঠল। সকালে চোখ মেলেই ওর গলার শব্দ শুনতে চাই। সন্ধ্যায় ওর পাশে বসে চা না খেলে যেন দিনটা অসম্পূর্ণ লাগে।
একদিন বিকেলে বারান্দায় বসে দুজনে গল্প করছিলাম। হঠাৎ করে অনিমেষ চুপ করে গেল। কি হলো আমি জিজ্ঞেস করলাম। ও একটু নিচু গলায় বলল, তুই জানিস তোকে নিয়ে আমার ভয় হয়। এই যে তুই আমার এত কাছে চলে এসেছিস, একদিন যদি দূরে চলে যাস। আমি তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। সেই চোখে ছিল না কোনো খেলা, ছিল কেবল একান্ত একটা মায়া, এক রাস ভালোবাসা। আমি ধীরে বললাম, আমি কোথাও যাব না অনিমেষ, তুই আছিস বলেই আজ আমি এই আমি হু, আমাদের মাঝে এক মুহূর্তের। নীরবতা, কোনো স্পর্শ নেই, কোনো শব্দ নেই, তবু সেই মুহূর্তটাই ছিল আমাদের সবচেয়ে কাছের মুহূর্ত। ওর মুখটা আলতো করে আমার দিকে ঝুঁকে এলো, কিন্তু আমি কিছু বললাম না। আমার চোখে চোখ রেখে ও শুধু বলল, আমরা কিছু না বলেও অনেক কিছু বলি, তাই না, নয় না? আমি মৃদু হাসলাম। হ্যাঁ, ভালোবাসা হয়তো শব্দ ছাড়াই সব বলে দেয়া। সেই সন্ধ্যা যেন আমাদের হৃদয়কে আরও কাছে টেনে আনো, ভালোবাসার এক গভীর কিন্তু সংযত বন্ধনে। সময় কেটে যাচ্ছিল, দিনগুলি একের পর এক গড়িয়ে চলছিল, আর আমাদের সম্পর্ক ধীরে ধীরে যেন এক গভীর বন্ধনের রূপ নিচ্ছিল। এক সন্ধ্যায় আমি ছাদে বসেছিলাম, একা। হালকা বাতাস বইছিল। সেই মুহূর্তেই অনিমেষ এসে পাশে বসল। আজ আর কোনো কথা নয়, শুধু দুজন মিলে সেই নীরবতা ভাগ করে নেওয়া। অনিমেষ ধীরে বলল, তোকে প্রথম দেখেই একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম, কিন্তু আজ বুঝি সেটা আসলে ভালোবাসা ছিল, একদম গভীর নিঃশব্দ ভালোবাসা। আমি একটু অবাক হয়ে বললাম, তুই এতদিন বললি না কেন? ভেবেছিলাম তুই বুঝে গেছিস। হালকা হাসি দিয়ে ও বলল। আমি হেসে বললাম, হ্যাঁ, বুঝেছিলাম, তাই তো। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি, সেদিন আর কিছু বলিনি। আমরা শুধু পাশে বসে থেকে দুজনে একসাথে সূর্যাস্ত দেখেছিলাম। আকাশে যেমন ধীরে ধীরে সন্ধ্যার ছায়া নামে, তেমনি আমাদের ভালোবাসাটাও ছায়া হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছিল। নরম, গভীর, নিশ্চুপ ভালোবাসা। আমাদের গল্প হয়তো কারোর কাছে খুব সাধারণ, কিন্তু আমাদের কাছে এই সম্পর্কটাই সবচেয়ে অসাধারণ। আমরা একে অপরের কি নিজের মতো করে থাকার জায়গা খুঁজে পেয়েছি এইভাবেই, কোনো বড় ঘোষণা ছাড়াই, কোনো ঝড়ঝাপটা ছাড়াই আমাদের ভালোবাসার নিজের মতো করে সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।